সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচন হচ্ছে দুই দলীয় মত, সিপিডির বিভিন্ন দলের ইশতেহার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ। শুধু এমপি নির্বাচন নয়, এবারের ভোট দেশ পুনর্গঠনের। দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সমাবেশে তারেক। রাজনীতি যাদের পেশা তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে, সিলেট অঞ্চলের নির্বাচনী সমাবেশে শফিকুর। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বিজয়ীদের শপথ পড়াবেন সিইসি, মত আইন বিশেষজ্ঞদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই দলীয় হচ্ছে জানিয়ে সিপিডি বলছে, গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নের শর্ত বাস্তবায়নে নির্বাচন বহুদলীয় এবং আরও বেশি ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি। শনিবার নির্বাচনী সিপিডির জরিপ প্রকাশকালে সংস্থাটি জানায়, রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে অর্থের যোগান সম্পর্কে কিছু জানায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 20,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনর্খনন ও 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 5 বছরে চাহিদার 25% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে চায় এনসিপি। আর জামায়াত বলছে, শিল্প কারখানায় ইটিপি প্ল্যান্ট স্থাপন ও দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেবে তারা। এছাড়া কুইক রেন্টাল বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানেও একটা রিপ্রেজেন্টেশন। শনিবার টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা, প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জানায়, দলগুলো নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে অর্থের যোগান সম্পর্কে কিছু উল্লেখ করেনি। সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন, অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি বলছে, আসন্ন নির্বাচন হচ্ছে দুই দলের মধ্যে, কিন্তু নির্বাচন বহুদলীয় এবং আরো বেশি ভারসাম্য হওয়া প্রয়োজন। নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এই দ্বিদলীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাগুলোতে অনেক ধরনের যে প্রত্যাশা, নাগরিক প্রত্যাশা, সেটা অনেক সময় পর্যাপ্তভাবে এদের লক্ষ্যের ভিতরে থাকে না। প্রতিবেদন তৈরিতে সিপিডি 150টি নির্বাচনী এলাকার 450 জন প্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি ও বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার 1200 ভোটারদের মতামত গ্রহণ করেছে। জরিপে পরিবেশ, সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন, এই 3 স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা ও বাস্তব পরিকল্পনা বিশ্লেষণ করা হয়েছে। ভোটার এবং প্রার্থী দুজনের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করা নয়, এবারের ভোট হবে দেশ পুনর্গঠনের, এমন কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। এটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছানোর আগেই মাঠে নেতাকর্মীদের আগমনে পূর্ণ হয়ে যায়। দুপুর 12টার দিকে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ধর্ম নয়, সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে। এ সময় দিনাজপুর 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঠাকুরগাঁওয়ের 3টি, পঞ্চগড়ের 2টি ও দিনাজপুরের 1টি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তিনি। ইনশাআল্লাহ। দুপুরে নীলফামারীর ঐতিহাসিক বড় মাঠে জনসভায় অংশ নেন তারেক রহমান। উত্তর অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান। পরে বিকাল 3:45টায় নানির বাড়ি দিনাজপুরে পৌঁছান তিনি। বিরামপুর সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেন তারেক রহমান।
নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে। এবার দেশ পুনর্গঠনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিগত 16-17 বছর ধরে তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ভেঙে পড়েছে। দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার কথাও জানান তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে জনগণের রায় বিএনপি জয় পেলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে না। সেনাবাহিনীর সম্মান ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, আগামীতেও করবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তারেক রহমান। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সিলেট অঞ্চলের 3টি জেলায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সংসদ সদস্যরা বিনা শুল্কের গাড়ি ও স্বল্প মূল্যে এমপিদের ফ্ল্যাট নেবেন না। 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সিলেট সফর করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে জনসভার পাশাপাশি একাধিক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। হবিগঞ্জের জনসভায় স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যের পর কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচিত হলে দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে জামায়াত ইসলামী। এছাড়া যারা রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছে তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে বলে অভিযোগ করেন তিনি। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। পরে সিলেটের জনসভায় জামায়াতের আমির বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করা হবে। পাশাপাশি সিলেটের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্র এ আরেকদম অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় সিলেট, সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত ইসলামীর আমির। আলোয়ান খান, দীপ্ত সংবাদ। ক্ষমতা বা সম্পদের জন্য নয়, দেশের মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যে রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় এই কথা বলেন দলটির আমির রেজাউল করিম। তিনি আরও বলেন, জোট রাজনীতি থেকে বেরিয়ে হাত পাখা প্রতীক নিয়ে মাঠে নামার পর অনেকে বিদ্রুপ করলেও বাস্তবে তারা একা নন। দেশের ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়ার কথাও জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের সাথে দেশ প্রেমিক মানুষ রয়েছে। আমি সারা দেশে সফর করার পরে যা দেখেছি, আজকে সব ঘরানার সব শ্রেণীর পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সঙ্গে সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। সমর্থন পেতে প্রার্থীরা এলাকার বিদ্যমান সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদের আশা, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। রাজধানীর তেজগাঁও, শের-ই-বাংলা নগর ও কারওয়ান বাজার নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12। এই আসনে থাকা 6টি ওয়ার্ডে মোট ভোটার 3,33,000। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ 15 জন প্রার্থী।
এর মধ্যে উল্লেখযোগ্য বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচন করা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন, স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা সাইফুল আলম নীরব এবং গণসংহতি আন্দোলনের তাসলিমা আখতার। ভোটাররা জানান, এই আসনের বড় সমস্যা মাদক ব্যবসা, চাঁদাবাজি, গ্যাস সংকট এবং অপরিকল্পিত ট্র্যাক স্ট্যান্ড ও ড্রেনেজ ব্যবস্থা। সমস্যা শেষ নেই, সব দিকেই সমস্যা। প্রথমে কাজ করতে হলে মানুষের জন্য করতে হলে মানুষের প্রথম থেকে সবকিছু করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার দীপ্ত টিভিকে জানান, ভোটারদের সাথে কথা বলে মনে হয়েছে তারা ভালো প্রার্থী খুঁজছেন। আমাদের অনেকেই বলে যে যোগ্য প্রার্থী চাই, সৎ প্রার্থী চাই, কিন্তু ভোটের মাঠে দেখা যায় যে যারা আসলে মাসেল পাওয়ার আছে বা যারা দখল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, এই ধরনের একটা গতানুগতিক ভাবনা মানুষের মধ্যে চলে আসে। তো সেই জায়গা থেকেও আমি মনে করি যে আমাদের এখানেও যে শ্রমজীবীরা রয়েছেন, যে নারীরা রয়েছেন, তারা বিশেষভাবে বাংলাদেশকে যাতে নাগরিক মর্যাদার বাংলাদেশ আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে তারা ভোটে জবাব দেবেন। জামায়াতে ইসলামের প্রার্থীর আশা এবার তারুণ্যের জোয়ার হবে। নানান কথা তো ময়দানে আছে, মাসেলম্যানরা ময়দানে আছে, টাকার ছড়াছড়ি হচ্ছে, নানান রকমের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এগুলো খবর। কিন্তু আমি আশা করি যে ইলেকশন কমিশনার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, সরকার আছেন, তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমি তাদেরকে বদ্ধপরিকরই দেখতে পাচ্ছি। আর স্বতন্ত্র প্রার্থী বলছেন, নির্বাচন বানচালের জন্য একটি মহল চেষ্টা করছে, তবে তা সফল হবে না। দুটি রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশন কোনো নিয়মকানুন মানছেন না। একটি প্রার্থীর লোকজন বিভিন্ন জায়গায় প্রায় সাধারণ কর্মীদেরকে, সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, তারা যেন ভোট কেন্দ্রে না যান। তো আমার বিশ্বাস নির্বাচন কমিশন এই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করবেন। বিএনপি জোটের প্রার্থীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। টেলিফোনে তিনি জানান, প্রত্যেকেই সুষ্ঠু নির্বাচনের আশা করছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ে বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন। তিনি জানান, সারা দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে পুলিশকে 25,700 বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এমন অনেকের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, ভায়োলেন্স হলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সিকিউরিটি ফোর্স ও রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে। পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্র, তার মধ্যে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং এই বডি অন ক্যামেরা কীভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে। প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি 5টা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইন মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা এবার তারা না থাকায় আলোচনায় এসেছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। আইন বিশেষজ্ঞরা বলছেন, সিসির শপথ পুরোপুরি বৈধ। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু এবার সে সুযোগ নেই। তাই বিকল্প হিসেবে আসছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। গত বছরের 2 সেপ্টেম্বর অভ্যুত্থানের পর শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্পিকার অনুপস্থিত থাকলে সিসির মাধ্যমে শপথ নেওয়া এবং এটি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পড়ে। আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে স্পিকার পড়াবেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পড়াবেন। এটি আমাদের সংবিধানের মূল স্পিরিট ছিল, সংবিধানের এই বাধ্যবাধকতা ছিল। এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওখানে বলা আছে যে যদি 3 দিনের ভিতর কাউকে যদি পাওয়া না যায় তাহলে চিফ ইলেকশন কমিশনার মহোদয় উনি পড়াবেন, এটা সন্নিবেশিত আছে।
তবে তিনি সতর্ক করেন, শপথ গ্রহণ বিলম্ব হলে সংসদের বৈধতা ও কার্যক্রম শুরু নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে যদি ধরেন না এখন যে স্পিরিটে আছে, যদি টোটালি যদি আমরা বলি বাংলা ভাষায় গণেশ যদি উল্টে যায়, অর্থাৎ এই বন্দোবস্তের যদি উল্টে একটা বন্দোবস্ত আছে, তাহলে এগুলাকে বলবে যে না সবগুলোর আইনের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের 7 ক খ আবার ইনফোর্স হবে, তখন যারা এগুলোর ব্যত্যয় ঘটছে তাদের ফাঁসির আসামি করা হবে। আমাদের দেশে তাই হয়ে আসছে, অর্থাৎ রেজিম চেঞ্জের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়। তো এটা আমরা প্রত্যক্ষ করে আসছি। তো সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে ওইটা নিয়ে এখনই ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এখন বর্তমান ক্রাইসিসটাকে আপনি মিট আপ করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসির শপথ পড়ানোর দায়িত্ব এবার ব্যতিক্রম হিসেবে দেখছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমেই হবে সরকার গঠন প্রক্রিয়া। শুরু হবে রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 4 জন আহত হয়েছে। শনিবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানিয়েছেন, শনিবার বেলা 12টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারে বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। শনিবার দুপুরে বন্দর নগরীর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই ঘোষণা দেন। এবার বহির্নগরের কার্যক্রমও বন্ধ রাখার কথা জানান নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের পর শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করে, কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের 4 দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ না করায় রবিবার সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে গত 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে সংগঠনটি। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। সংশ্লিষ্ট সকল কর্মচারীকে উক্ত ধর্মঘট পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান মারা গেছে। শনিবার সকাল 10:15টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশুটি। ওই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, গুলি শিশুটির মস্তিষ্কে প্রবেশ করেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় আনা হয়। ভারতের পণ্যে আরোপিত অতিরিক্ত 25% শুল্ক তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওয়াশিংটন ও দিল্লির মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা স্থানীয় সময় শনিবার থেকে কার্যকর হবে। এ বিষয়ে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আরও জ্বালানি পণ্য কিনবে নয়াদিল্লি। এছাড়া আগামী 10 বছর ওয়াশিংটনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতেও সম্মতি দিয়েছে দেশটি। পাশাপাশি রুশ ফেডারেশনের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধে ভারত প্রতিশ্রুতি দিয়েছে। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইউক্রেনের রাষ্ট্রীয় গ্রিড অপারেটর জানায়, হামলার ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। অধিকাংশ অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাশিয়ার হামলা চলমান থাকায় বিদ্যুৎ পুনরুদ্ধার কাজ শুরু করা যায়নি। ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়া পরিকল্পিতভাবে তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন।
ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের বৈঠক ইতিবাচক হয়েছে জানিয়ে ট্রাম্প আশা করেন আগামীতে তেহরানের সাথে আরও আলোচনা হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে আখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, দুই পক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এদিকে আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর ইরানের তেল পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আলোচিত এপস্টেইন ফাইল প্রকাশের পর থেকে ইউরোপের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। এপস্টেইনের সাথে সখ্যতা আছে জেনেও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং লেবার পার্টির নেতা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ায় তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গেল বৃহস্পতিবার এই বিষয়ে জাতির কাছে ক্ষমা চাইলেও বিপদ কাটেনি। এছাড়া ম্যান্ডেলসনের সরকারি তথ্য এপস্টেইনের কাছে পাচার করার তথ্য সামনে আসার পর ক্ষোভ বাড়ছে লেবার পার্টির ভেতরে। এছাড়া এপস্টেইনের ফাইলে নাম আসার পর দুর্নীতির তদন্ত শুরু হয়েছে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থার্বজন জ্যাগল্যান্ডের বিরুদ্ধে। ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ করব দীপ্তর সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আসন্ন নির্বাচন হচ্ছে দুই দলীয় মত সিপিডির, বিভিন্ন দলের ইশতেহার বাস্তবায়নে সংশয় প্রকাশ। শুধু এমপি নির্বাচন নয়, এবারের ভোট দেশ পুনর্গঠনের, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সমাবেশে তারেক। রাজনীতি যাদের পেশা তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে, সিলেট অঞ্চলের নির্বাচনী সমাবেশে শফিকুর। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বিজয়ীদের শপথ পড়াবেন সিএসএ, মত আইন বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।